হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। তো দেখো, আমি প্রথমেই সরি বলে নিই, কারণ এমনিতেই আমার গলার স্বরটা এমনিতেই খুব বাজে, তার থেকে আবার এই জ্বর সর্দির জন্য গলাটা আরও ভেঙে গেছে। ঠিক আছে, সুতরাং তো আমার গলার স্বরটা তোমাদের খুব খারাপ লাগতে পারে। ঠিক আছে, তো তোমাদের অনেকের রিকোয়েস্টে ক্লাসটাকে কন্টিনিউ রাখতে হচ্ছে, যার জন্য আমাকে এই ক্লাসটা করতে হচ্ছে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে আলোচনা করব যে 1998 থেকে 2019 পর্যন্ত আধুনিক ভারতের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে, আধুনিক ভারতের ইতিহাস থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ওকে, বেশ। প্রথম কোশ্চেনটা কী দিয়েছে দেখো, না বলি প্রথমে দেখো, 2019-এ যে কোশ্চেনগুলো এসেছিলো, 2019-এ দুটো শিফট হয়েছিল, তার মধ্যে প্রথম শিফটে 5খানা কোশ্চেন এসেছিলো আমাদের আধুনিক অর্থাৎ মডার্ন হিস্ট্রি থেকে। ঠিক আছে, তো এই মডার্ন হিস্ট্রি থেকে কী কী এসেছিলো চলো দেখা যাক। কী বলছে দেখো প্রথম কোশ্চেনটা, যে পলাশি যুদ্ধ হয়েছিল কবে? তো প্রত্যেকটা জানি যে আমরা 1757 সালে পলাশি যুদ্ধ হয়েছিল, কিন্তু ডেটটা খুব ইম্পর্ট্যান্ট, 23শে জুন। এখানে যেহেতু নেই, ঠিক আছে, 23শে জুন এই বিদ্রোহটা ঘটেছিল। একদিকে ছিল সিরাজউদ্দৌলা আর একদিকে ছিল রবার্ট ক্লাইভ। ঠিক আছে, রবার্ট ক্লাইভ এবং মির্জাফরের, ঠিক আছে, প্রতারণার ফলে তিনি পরাজিত হন আর কি। তারপর দেখো শীতে এই 1700 যে বাকি যে অপশানগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে দেখি। দেখো 1758 তো কিছু নেই, ঠিক আছে, এটা কোনো গুরুত্বপূর্ণ সাল নয়। 1857 খুব ইম্পর্ট্যান্ট, 1857 খুব ইম্পর্ট্যান্ট, আমাদের মহাবিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ বলা হয় 1857-কে। আর দেখো 1858 এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে সিপাহী বিদ্রোহ হওয়ার পর যে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর, ঠিক আছে, 1 নভেম্বর আমাদের যে কোম্পানির শাসন ছিল, কোম্পানির শাসন থেকে একদম সরাসরি ব্রিটিশ রাজের অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে কোম্পানির শাসন কী হয়, অবলুপ্ত হয়। ঠিক আছে, 1858 খ্রিস্টাব্দে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। বেশ, তারপরটা কী আছে দেখো, মহাত্মা গান্ধীকে হত্যা করে 30শে জানুয়ারি কত সালে? 1948 সালে, খুব ইম্পর্ট্যান্ট জায়গা। 1948 সালে এই জায়গাটার নাম হচ্ছে যে দিল্লিতে যে বিড়লা হাউস আছে, ঠিক আছে, বিড়লা হাউস, সেখানে তিনি প্রেয়ার করছিলেন সেই মুহূর্তে। ঠিক আছে, নাথুরাম গডসে তাকে হত্যা করে এবং তিনি যখন মৃত্যুর মুখে ঢলিত পড়েন, ঠিক আছে, তখন তিনি একটা কথা উচ্চারণ করেছিলেন খুব ইম্পর্ট্যান্ট ইতিহাসের জন্য, যে হে রাম। ঠিক আছে, হে রাম, এই কথাটা তিনি উচ্চারণ করেছিলেন। ঠিক আছে, এবং এই দিনটাকে 30শে জানুয়ারিটাকে শহীদ দিবস হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, তারপরে দেখো যে অপশানগুলো আছে সেইগুলো আমরা আলোচনা করি। দেখো কী কী কোশ্চেন আসতে পারে। 1947 সালে বুঝতেই পারছো যে ভারতের স্বাধীনতা হয়েছিল। 1949 সাল, এটা একটা খুব ইম্পর্টেন্ট সাল। 1949 সাল তোমার এটা ইম্পর্টেন্ট কেন, যে আমাদের 26শে নভেম্বর কনস্টিটিউশন ডে বলা হয়। ঠিক আছে, কনস্টিটিউশন লাগু হয়নি, কনস্টিটিউশন পুরোপুরি ফুল তৈরি হয়েছিল। আর 1949 সালে তোমার আরবিআই, ঠিক আছে, ন্যাশনাল করা হয়েছিল। আরবিআই তোমার কী বলে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1949 সালে কী বলতো ন্যাশনালাইজ করা হয়েছিল। 1950 সালে বুঝতেই পারছো যে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন হয়েছিল 26শে জানুয়ারি। ঠিক আছে, এই সালটাও ইম্পর্ট্যান্ট। ওকে, বেশ, তারপরটা দেখো কী আছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? ঠিক আছে, অহিংস অসহযোগ আন্দোলন তিনি ভারতে অহিংস অসহযোগ আন্দোলন করেন। ঠিক আছে, তার আগে কিন্তু দক্ষিণ আফ্রিকায় তিনি কী করেন, অহিংস অসহযোগ আন্দোলন করেন। ঠিক আছে, ডারবানে, দক্ষিণ আফ্রিকার ডারবানে তোমার 1906 সালে তিনি কী করেন, যে অহিংস আন্দোলন শুরু করেন। এবং তিনি দক্ষিণ আফ্রিকা কবে গিয়েছিলেন? 1893 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1893 খ্রিস্টাব্দে কিন্তু দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন এবং সেখানেই তিনি কিন্তু কী করেছিলেন, ন্যাটাল মুভমেন্ট বা ফয়নিক্স, এইগুলো তিনি ওখানে প্রতিষ্ঠা করেন। বেশ, তারপরে দেখো কী আছে, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোন জেলায় অবস্থিত? বিদ্যাসাগরের জন্মভূমি হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। দুটো মেদিনীপুর, তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, একদম আদিবাসী এলাকা। আর তেনার জন্ম হয়েছিল 1820 সালের 26শে সেপ্টেম্বর। ঠিক আছে, 26শে সেপ্টেম্বর তার জন্মগ্রহণ হয়েছিল। তারপরে দেখো কি আছে, পাঁচেরটা, যে নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? খুব ইম্পর্ট্যান্ট, যে 1908 খ্রিস্টাব্দে 11ই অগাস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। এর দোষ কী ছিল, যে মুজফ্ফরপুরের যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, ঠিক আছে, কিংসফোর্ড তাকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু ভুলবশত
একটা অন্য কেনেডি বলে একজন দুটো মহিলা ছিল, ওই গাড়িতে কিন্তু তাদের বোমা পড়েছিল। তার সঙ্গী কে ছিল প্রফুল্ল চাকি। তার সঙ্গী কে ছিল প্রফুল্ল চাকি, এবং তিনি যখন ওখানে ধরা পড়ে যান সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সুসাইড করে দেন। ঠিক আছে, নিজের গুলি নিজেতেই, মানে বুঝতে পেরেছিলেন যে আমাদের আর কিছু করার নেই। ঠিক আছে, সেই জন্য তিনি প্রফুল্ল চাকি তৎক্ষণাৎ তিনি নিজেকেই শেষ করে দেন। তো এই অপরাধে 1908 খ্রিস্টাব্দে তিনি, মানে মুজফ্ফরপুর জেলার যে এটা আছে, জেলটা আছে, সেখানে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি ক্ষুদিরাম বসুর মেদিনীপুর বাড়ি। ঠিক আছে, ক্ষুদিরাম বসুর মানে মেদিনীপুর বাড়ি হচ্ছে ক্ষুদিরাম বসুর। বেশ, তারপরে দেখো কি আছে। এবং যখন তোমার 18 বছর বয়সে, 18 বছর 6 মাস বা 8 মাস এরকম টাইম আছে, ওই সময় তাকে কিন্তু, অত অল্প বয়সে তাকে কিন্তু তোমার ফাঁসি দেওয়া হয়েছিল। দেখো সেকেন্ড শিফটে কতগুলো কোশ্চেন এসেছিল, দেখো 40খানা কোশ্চেনের মধ্যে, বুঝতে পারছো 7খানা কোশ্চেন এসেছে মডার্ন হিস্ট্রি থেকে। তার মানে হিস্ট্রিটা বিশেষ করে পিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। পিএসসির জন্য হিস্ট্রি বলো বা কনস্টিটিউশন বলো, এইগুলো খুব ইম্পর্টেন্ট, বা তোমার আর্ট অ্যান্ড কালচার বলো, এটাও খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কী বলেছে দেখো, যে নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, এবং মুম্বাইয়ের, ঠিক আছে, মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। এখান থেকে একটা কোশ্চেন আছে যে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজ থেকে এর আগে, ঠিক আছে, এটা পুনাতে হওয়ার কথা ছিল। ঠিক আছে, পুনাতে, কিন্তু পুনাতে সেই সময় কিন্তু মহামারী চলতে থাকে। ঠিক আছে, মহামারী, প্লেগের মহামারী চলে, যার জন্য এটাকে মানে স্থগিত করে এখানে মুম্বাইয়ে এই অধিবেশনটা চালু করে। এবং তোমার কংগ্রেসের আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মানে জনক বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে। ঠিক আছে, আর উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। ঠিক আছে, এবং দাদাভাই নওরোজি, তার পরের বছরে কলকাতা অধিবেশন হয়েছিল 1886 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তিনি, এই দাদাভাই নওরোজি কিন্তু তিনি সভাপতিত্ব করেন, এবং সুরেন্দ্র ব্যানার্জিও কিন্তু পরবর্তীকালে কিন্তু অংশগ্রহণ করেন। কিন্তু এটা ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, যে 1985 সালে যখন তোমার কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু কেবলমাত্র 72 জন কী ছিল, ডেলিগেট ছিল, অর্থাৎ সদস্য ছিল। তারপর 1985 সালে যে এটা হয়, তখন 436 জন ছিল। ঠিক আছে, এটাও পড়ে, খুব ইম্পর্টেন্ট এটা। এবং সুরেন্দ্র ব্যানার্জি এটাও পড়ে যে প্রথমে কে ছিলেন এই 72 জনের মধ্যে, এদের মধ্যে কে ছিলেন না। ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু ছিলেন না। ঠিক আছে, প্রথমেই সুরেন্দ্র ব্যানার্জি কী প্রতিষ্ঠা করেন 1876 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। ওকে, বেশ, তারপরটা কী আছে দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর, ভারতীয় বলেছে, এটা মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট কথা, যে প্রথম গভর্নর হচ্ছে সি রাজা গোপালাচারী। ঠিক আছে, ভারতীয় ব্যক্তি। ঠিক আছে, একটা কথা মাথায় রাখো, যে এই প্রথম আর সেকেন্ড এইগুলো মাথায় রাখো, WBCMC কথাটা মাথায় রাখো, ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা মেডিকেল কলেজ, তুমি মাথায় রাখো। এখান থেকে তুমি প্রত্যেকটা কারা প্রথম কারা শেষ এগুলো খুব পড়ে এগুলো। ঠিক আছে, তো দেখো ওয়ারেন হেস্টিংসে বাংলার প্রথম গভর্নর। ঠিক আছে, এবং বাংলার প্রথম, ঠিক আছে, এবং বাংলার লাস্ট হচ্ছে কি বলতো, এই ওয়ারেন হেস্টিংস প্রথম। ঠিক আছে, বেন্টিং কত সালে আসছে, যে 1828 খ্রিস্টাব্দে আসছে এই বেন্টিং। ঠিক আছে, 1828 খ্রিস্টাব্দে আসছে, তাই বেন্টিং যখন 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট পাস হয়, তখন তিনি কী করেন, যে বাংলার লাস্ট গভর্নর ছিলেন বেন্টিং, আর ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন বেন্টিং। ওকে, তারপর হচ্ছে দেখো ক্যানিং কিন্তু আবার চলে আসেন, যে যখন 1800 সিপাহী বিদ্রোহ হয়ে গেল, তখন ক্যানিং কী করলেন, যে 1858 পর্যন্ত, যখন 1858 পর্যন্ত যখন ভারত পুরোপুরি ব্রিটিশ সরকারের আন্ডারে চলে গেল, কোম্পানির আন্ডার থেকে সরে, ঠিক আছে, তখন কিন্তু একটা ঘোষণা করলো। ঠিক আছে, যে তখন এই পদটা গভর্নর জেনারেলটাকে চেঞ্জ করে কী করা হলো, লাস্ট গভর্নর জেনারেল হচ্ছেন ক্যানিং, আর ফার্স্ট ভাইসরয় হচ্ছে ক্যানিং। তাহলে ভাইসরয় 1858 থেকে কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং তিনি ছিলেন কত, 1862 পর্যন্ত। এই 62 পর্যন্ত তিনি তার ফার্স্ট ভাইসরয় হচ্ছে তোমার ক্যানিং। ঠিক আছে, তারপর দেখো মাউন্টব্যাটেন কি, যে লাস্ট হচ্ছে ভাইসরয় মাউন্টব্যাটেন, যখন 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন কিন্তু ওইটা চেঞ্জ হয়ে, ভাইসরয়টা চেঞ্জ হয়ে কী হলো, গভর্নর জেনারেল হলো আবার। তো তখন কিন্তু 1947 থেকে 1948 পর্যন্ত কী ছিলেন, 1947 থেকে 1948 পর্যন্ত তিনি ছিলেন ভারতীয় গভর্নর। কিন্তু 1948 সালের পরে 1950 পর্যন্ত, ঠিক আছে, 1950 পর্যন্ত কী হলেন,
রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কী করলেন, গভর্নর জেনারেল হলেন। ঠিক আছে, তাহলে ডব্লিউবি সিএমসি, সিএমসি তো বুঝতেই পারছো খুব পপুলার ওয়ার্ড, আর ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পপুলার ওয়ার্ড, তোমরা মাথায় রাখতে পারবে, অসুবিধা নেই। কিন্তু এখান থেকে তাহলে ভারতীয় প্রথম যদি বলে তাহলে সি রাজা গোপালাচারী। ওকে, বেশ। তারপরে কি আছে দেখো, বলছে 1944 সালে 14ই এপ্রিল ব্রিটিশ সেনাকে পরাস্ত করে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গাটার নাম কি? খুব কঠিন কোশ্চেন এটা, কারণ খুবই যদি ভিতরে না জানা থাকে তাহলে কিন্তু পারা যাবে না। 6ই এপ্রিল কিন্তু তিনি কোহিমাতে আসছেন। ঠিক আছে, কোহিমা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। ঠিক আছে, 6ই এপ্রিল, কিন্তু এখানে বলেছে 14ই এপ্রিল। তো 14ই এপ্রিল আরও মোটামুটি 150 কিলোমিটার দূর গিয়ে, ঠিক আছে, এই ময়রাং অঞ্চলে তিনি কী করলেন, যে পতাকা উত্তোলন করলেন। সবাই কিন্তু উত্তরটা করবে কোহিমা, কিন্তু অ্যাকচুয়ালি তোমার এটা 6ই এপ্রিল হয়েছিল, এবং তখন কিন্তু বুঝতেই পারছো এপ্রিল মাসে খুব রোদ গরম বা তোমার বৃষ্টির জন্য তারা কিন্তু লাস্ট বেলায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় 1944 খ্রিস্টাব্দে। বেশ, তারপরটা কী আছে দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো কোথায়? ঠিক আছে, তার প্রথমেই যে বলি যে 18ই ফেব্রুয়ারি, ঠিক আছে, 18ই ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মগ্রহণ হয় 1836 খ্রিস্টাব্দে। তখন কিন্তু আমাদের রাজা রামমোহন রায় 1833 সালে কী হয়, মারা যান। এই যে এটা, সেটা হচ্ছে অবশ্যই তোমার হুগলি জেলায়, এই অঞ্চলটা হচ্ছে হুগলি জেলায়। তারপর দেখো, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কবে? তো অবভিয়াসলি খুব বিশাল ইম্পর্ট্যান্ট, আজকেও হিস্ট্রির জন্য মানে ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য বিখ্যাত, সেটা হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। এবং এর পরবর্তীকালে তিনি 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এবং 1902 খ্রিস্টাব্দে তিনি কিন্তু মারা যান। ওকে, তারপর দেখো 11 কোশ্চেনটা কী বলেছে দেখো, যে কোনটি ওয়াতিতে পর্তুগিজদের কলোনি ছিল না? ঠিক আছে, পর্তুগিজদের কলোনি ছিল না। চন্দননগর অবশ্যই ছিল, গোয়া অবশ্যই ছিল, ঠিক আছে, পন্ডিচেরিও ছিল, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিল না। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিল না। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিল না। তারপর দেখো, গোয়া রাজ্যটা প্রতিষ্ঠা হয় কত? 1987 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1987 খ্রিস্টাব্দে গোয়াটা আমাদের অঙ্গরাজ্য হয়। তারপরে দেখো 12 কোশ্চেনটা কী বলেছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নয়, ঠিক আছে, কবে? তো 1919 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্ট্যান্ট সাল। এই সালে কি হয়েছিল, রাওলাট অ্যাক্ট হয়েছিল। ঠিক আছে, এই সালেই তোমার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এই সালে কি হয়েছিল, তোমার খিলাফত আন্দোলন হয়েছিল। ঠিক আছে, খিলাফত আন্দোলন হয়েছিল এই সালেই, 1919 সালেই। এবং এই সালে কি তোমার চেমসফোর্ড, ঠিক আছে, চেমসফোর্ড যে অ্যাক্ট এই সালেই প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধির সঙ্গে সঙ্গে, ঠিক আছে, মহাত্মা গান্ধী তার কায়জারি-ই-হিন্দ যে খেতাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বাকি যে সালগুলো আছে দেখো, এখান থেকে কী কোশ্চেন হতে পারে দেখো। 1905 সাল কি ইম্পর্ট্যান্ট? 1905 সাল খুবই ইম্পর্ট্যান্ট। বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 সালে। ঠিক আছে, কার আমলে? কার্জনের আমলে। ঠিক আছে, কার্জনের আমলে। 1911 সাল এই জন্য ইম্পর্ট্যান্ট যে তোমার 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ঠিক আছে, রদ করা হয় আর বা রিপিল করা হয়। আর 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়। 1914 তো বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট, এই জন্য যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো কি আছে, 2015 সালে মডার্ন হিস্ট্রি থেকে 5খানা কোশ্চেন এসেছিল। শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগ, তো বুঝতে পারছো এখনই বললাম যে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 13 এপ্রিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 13 এপ্রিল এই তোমার জনসমাবেশ হয়েছিল। কেন হয়েছিল? যে ডক্টর সত্যপাল মালিক, ঠিক আছে, সত্যপাল মালিক আর হচ্ছে তোমার সৈফুদ্দিন কিচলু, ঠিক আছে, সৈফুদ্দিন কিচলু এই যে কালা আইন আর রাওলাট অ্যাক্ট, মানে কোনো শুধুমাত্র সন্দেহবশে যাকে খুশি তাকে
গ্রেপ্তার করা হয়। এই যে একটা বিশাল কালা নিউ, সেটার প্রতিবাদে যে ডক্টর সৈফুদ্দিন কিচলু আর একটা হচ্ছে তোমার কি বললাম তোমার সত্যপাল মালিক, ঠিক আছে। হ্যাঁ, তা এদের দুজনকে মানে গ্রেপ্তার করার প্রতিবাদে সেখানে কিন্তু কি হয়েছিল, একটা সমাবেশ তৈরি করেছিল। তাহলে জেনারেল ডায়ার কি করেছিলেন, যে তাকে হত্যা মানে তার যে ওই নৃশংস মানে নৃশংসভাবে তাকে হত্যা করেছিল, ঠিক আছে, গুলি চালানো হয়েছিল। তো এটা কারণ কি ছিল, মেনলি কারণ ছিল কি, দেখো খুব ফ্যাকচুয়াল কোশ্চেন, দেখো যে ভারতের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টির জন্য এইটা ঘটনাটা ঘটা হয়েছিল। যে ডায়ারকে পরবর্তীকালে 1940 সালে, ঠিক আছে, উধম সিং, খুব ইম্পর্টেন্ট, তিনি কিন্তু হত্যা করেন লন্ডনে। এটাও খুব ডক্টর উধম সিং, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো কোশ্চেন কি আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটার লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটার লেখক হচ্ছে কে? আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি আরও অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে একটা টিক মাথা রাখো, গ্ল্যাড, ঠিক আছে, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে, এই যে লেটার টু দ্য ডটার ফ্রম হিজ ফাদার্স, এটাও একটা হতে পারে, ঠিক আছে। আর অ্যান অটোবায়োগ্রাফি, আর হচ্ছে একটা কি বলতো, ডিসকভারি অফ ইন্ডিয়া। এই গ্ল্যাড কথাটা মাথা রাখো, তাহলে এর যে বইগুলো লিখেছিল সেটা পেরে যাবে, ঠিক আছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য স্ট্রাগল, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ঠিক আছে। আর মহাত্মা গান্ধী কী লিখেছিলেন, দ্য ইন্ডিয়া, তোমার দ্য ইন্ডিয়া মাই ওপিনিয়ন, তারপরে হচ্ছে তোমার কী বলে, হরিজন, তারপর হচ্ছে তোমার আরও বই লিখেছিলেন, ঠিক আছে। বেশ, চলো তারপর কী আছে দেখো, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কোথায়, কলকাতায় অবস্থিত, তাহলে 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তিনি কি করেন? ওয়েলেসলি করেন। ওয়েলেসলির সময়কাল কত? 1798 থেকে, ঠিক আছে, 1798 থেকে তোমার 1805 পর্যন্ত। আর 1798 কিন্তু কী করেছিলেন, অধীনতামূলক নেতৃত্ব নীতি প্রচলন করেছেন ওয়েলেসলি। কার্জনের সময়কাল কত? কার্জনের সময়কাল হচ্ছে 1899 থেকে 1905 পর্যন্ত কার্জন, ঠিক আছে। আর বেন্টিংয়ের সময়কাল কত? বেন্টিং 1828 থেকে 35 পর্যন্ত। আর রিপনের কার্যকাল কত? রিপন, ঠিক আছে, 1880 থেকে, খুব ভালো লোক ছিলেন ইনি, 1880 থেকে 84 পর্যন্ত এই সময়কালটা তিনি ছিলেন রিপন। এবং রিপন কী করেছিলেন, স্বায়ত্তশাসন মানে তোমার যে লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন 1982 খ্রিস্টাব্দে। এবং এর সময় কী হয়েছিল, ইলবার্ট বিল হয়েছিল এই সময়, ঠিক আছে। বেন্টিং তো খুব ইম্পর্টেন্ট, যে 1929 খ্রিস্টাব্দে তোমার সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, ঠিক আছে। বেশ, তারপর কী আছে দেখো, 16 কোশ্চেনটা কী আছে দেখো, যে সন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল সবাই জানো, ঠিক আছে, 1911। এখনই বললাম। 1912 সালে একটা খুব ইম্পর্টেন্ট তোমার দিল্লি অ্যাসেম্বলি কেস হয়েছিল, যেটাতে 1912 সালে তোমার রাসবিহারী বোসকে গ্রেপ্তার মানে করার জন্য তিনি কিন্তু উধাও হয়ে গেছিলেন। 1913 এই জন্য আর একটা ইম্পর্টেন্ট, আচ্ছা 1912 সালে তোমার টাইটানিক যে জাহাজটা ছিল সেটা কিন্তু ডুবে গেছিলো আর কি। 1913 সালে খুব ইম্পর্টেন্ট, যে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর 1913 সালে কী বলতো, গদার পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কি, সান ফ্রান্সিসকোতে, ঠিক আছে। আর 1919 সাল তো বললাম, এই সালটা খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বলি, যে এইখানে যে এটা একটা হয়েছিল, এখানে কিন্তু মানে প্রাদেশিক আইন আর হচ্ছে সেন্ট্রাল আইন, দুটো সভা গঠিত হয়েছিল। প্রাদেশিক, ঠিক আছে, প্রাদেশিক, ঠিক আছে, বা রিজিওনাল বলতে পারো, আর সেন্ট্রাল, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই যে না ভাগ হয়েছিল দুটো, মানে দুটো যে প্রতিনিধি থাকবে, সেন্ট্রাল প্রতিনিধি আর হচ্ছে তোমার প্রাদেশিক প্রতিনিধি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা দুটো প্রতিনিধি দেখো, 19 আর 19কে ভাগ করে দাও, দেখো দুটো প্রতিনিধি হয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট এটাও। দেখো 17 কোশ্চেনটা কি দেখো, যে ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করে? ভারতের, এটা কিন্তু ভারতের বলছে, আর যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু ইয়েতে তোমার আফ্রিকাতে। তাহলে ভারতের প্রথম কে করেছিলেন? চম্পারণে করেছিলেন। চম্পারণে কত করেছিলেন? 1917 খ্রিস্টাব্দে, ঠিক আছে। রাজকুমার শুক্লা তাকে তোমার আহ্বান জানিয়েছিলেন, এবং নীল বিদ্রোহ যে হয়েছিল, নীল চাষিদের যে খুব সমস্যা হয়েছিল, সেই সংক্রান্ত আলোচনার জন্য তিনি করেছিলেন চম্পারণে, বিহারে। চম্পারণ কোথায়? বিহারের। তারপরে গেছিলেন আমেদাবাদ, ঠিক আছে, আমেদাবাদ 1918 খ্রিস্টাব্দে, ঠিক আছে, আমেদাবাদ। এটা মোটামুটি মার্চের দিকে। আর এপ্রিল, তারপর 1 মাস পরে দেখা গেল যে তোমার খেদা, ওই সালে কিন্তু এই খেদাতে কী করেছিলেন, 1918 সালেই তোমার এই সত্যাগ্রহটা করেছিলেন। এবার ডান্ডিতে বুঝতেই পারছো,
30 খ্রিস্টাব্দে। ওকে, 1930 খ্রিস্টাব্দে কী করেছিলেন? ডান্ডি মার্চ করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে এই জন্য আইন অমান্য আন্দোলন করেছিলেন, লবণ সত্যাগ্রহ করেছিলেন। এই সময় খুবই ইম্পর্টেন্ট এটা, যে তিনি 78 জন ডেলিগেটস মানে 78 জন ব্যক্তি নিয়ে তিনি এই মার্চটা করেছিলেন। কত সালে? 12ই মার্চ। এটা খুবই ইম্পর্টেন্ট, 12ই মার্চ, সরি 12ই মার্চ। ওকে, বেশ। তারপরে দেখো 2013-তে মডার্ন হিস্ট্রি থেকে কখানা কোশ্চেন এসেছিলো? দেখো, 2খানা কোশ্চেন এসেছিলো। তার মধ্যে 1931 সালটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা করাচি সেশন হয়েছিল, ঠিক আছে? এবং আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কী করেছিল? যে ফান্ডামেন্টাল রাইট এখানে অ্যাডপ্ট করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইট, এটা প্রচুর আসে পরীক্ষাতে। ফান্ডামেন্টাল রাইট অ্যাডপ্ট করেছিল। 1931 সালে কী হয়েছিল? যে তোমার আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কেন? যে আরউইন তখন কে গভর্নর ছিলেন? আরউইন। গান্ধী আরউইন চুক্তি 1931 খ্রিস্টাব্দে কী করেছিলেন? যে ভাই তুমি আইন অমান্য আন্দোলনটা তুলে নাও, আমরা একটা গোল টেবিল করবো, সেটা তোমাদের কী দাবি দেওয়া আছে সেটা মেনে নেব। সেই গোল টেবিলে অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে, খুবই ইম্পর্ট্যান্ট, 1931 খ্রিস্টাব্দে লন্ডনের গোল টেবিলে কী করেছিলেন? এই দ্বিতীয় গোল টেবিল, এটা হচ্ছে সেকেন্ড গোল টেবিল। দ্বিতীয় গোল টেবিলে কেবলমাত্র আমাদের মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন। 1930 সালে কিন্তু একটা গোল টেবিল হয়েছিল, সেটা হচ্ছে প্রথম গোল টেবিল। ও লন্ডন, তিনটাই কিন্তু লন্ডনে গোল টেবিলগুলো হয়েছিল। এবং 1932 সালে কী হয়েছিল? থার্ড গোল টেবিল হয়েছিল। কিন্তু শুধুমাত্র 31-এই আমাদের মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন। এই জন্যই তিনি এই আদেশ দিয়েছিলেন, ঠিক আছে, উপদেশ দিয়েছিলেন যে চলো ভাই আইন অমান্য আন্দোলনটা তুলে নাও, তারপর তোমাদের যে দাবি দেওয়া আছে সেটা মেনে নেবো। ওকে, বেশ। তারপরে কী আছে দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম চালু হয় কত সালে? 1793 খ্রিস্টাব্দে। এবং 1793 খ্রিস্টাব্দে, ঠিক আছে, বাংলা দেখো, বি উইল, বারবার করে বলছি আমি, উইল বি ম্যাড কোথায় হয়েছিল? বিবি, ঠিক আছে, বঙ্গ, বিহার, উড়িষ্যা, উড়িষ্যা, বেনারস আর মাদ্রাস, বিবি উইল বি ম্যাড, এই অঞ্চলগুলোতে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত হয়েছিল। এটাকে সূর্যাস্ত আইন বলা হয়, ঠিক আছে, সূর্যাস্ত আইন বলা হয়। এই আইনটা কিন্তু রূপকার ছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। কিন্তু ইমপ্লিমেন্টেশন করেছিলেন জন শোর, কারণ লর্ড কর্নওয়ালিসের পরেই কিন্তু জন শোর আসেন, ঠিক আছে, 1793 খ্রিস্টাব্দে। তারপরে কিন্তু জন শোর 98 পর্যন্ত কী করছেন? 1798 পর্যন্ত তিনি যেহেতু রাজত্ব করছেন, তখন কিন্তু এই নিয়মটা লাগু করেছিলেন, ঠিক আছে, এবং একে সূর্যাস্ত আইন বলা হয়। এবং এই আইনটা কী করেছিল? 1784 খ্রিস্টাব্দে যে পিটসের অ্যাক্ট হয়েছিল, সেই 1784 খ্রিস্টাব্দে পিটসের অ্যাক্টের অনুসারে কী হয়েছিল? এই আইনটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। বেশ, তারপরে কী আছে দেখো, 2009 সালের কোশ্চেন নিয়ে দেখো, দুখানা কোশ্চেন দিয়েছিল। আনন্দমঠ রচয়িতা কে? সবাই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই আনন্দমঠের মেন বিষয়বস্তু ছিল যে 1780 খ্রিস্টাব্দে যে আমাদের সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ হয়েছিল, সেই সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়। এবং এখান থেকে আনন্দমঠ থেকে বন্দে মাতারাম, ঠিক আছে, বন্দে মাতারাম যে গানটা নেওয়া হয়েছিল এই থেকেই, এই আনন্দমঠ থেকেই। এবং 1896 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে এই গানটা করা হয়েছিল। রবীন্দ্রনাথের একটা ঐতিহাসিক বিখ্যাত উপন্যাস, সেটা হচ্ছে গোড়া। শরৎচন্দ্র হচ্ছে পথের দাবি, ঠিক আছে, বিবেকানন্দ তো বুঝতেই পারছো, বর্তমান ভারত, তারপর হচ্ছে পরিব্রাজক, জ্ঞানযোগ, এইগুলো, ঠিক আছে, বিবেকানন্দ। বেশ, তারপরটা কী আছে দেখো, বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? 1856 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তখন কে বড়লাট ছিলেন? তখন ডালহৌসি, ঠিক আছে, ডালহৌসি ছিলেন ওই সময়। এবং তখন এই বিধবা আইনটা বিদ্যাসাগর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, ঠিক আছে, বিদ্যাসাগর এই বিধবা আইনে, ঠিক আছে। তারপরে দেখো 1858 সালে, বুঝতেই পারছো, আমি আগেই বললাম যে কোম্পানির শাসনের অবসান হয়। 1860 সাল খুব ইম্পর্টেন্ট, যে তখনকার কালে তখন কয়েন ব্যবহার করা হতো, কিন্তু যে কাগজের যে টাকা সেটা কিন্তু এই 1808 সালে করা হয়, ঠিক আছে, 1860 সালে। তখন কে ছিল? ক্যানিং ছিল, ঠিক আছে। এবং এই সময় কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড এই সালটাতে, ঠিক আছে, 1860 সালে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড হয়, ঠিক আছে। এই যে একটা দেখতে পাচ্ছ 1854, এটা খুব ইম্পর্টেন্ট, উডের ডেসপ্যাচ, ঠিক আছে। এই উডের ডেসপ্যাচটা কিন্তু এই সালটা হয়েছিল, ঠিক আছে, ঠিক আছে। তখন কে ছিল? আমাদের ডালহৌসি ছিল, উডের
ডেসপ্যাচ। তো এরপরেই তো উডের ডেসপ্যাচ অনুসারেই তো আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার মুম্বাই বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ ইউনিভার্সিটি, এগুলো কিন্তু আমাদের 3টে বিশ্ববিদ্যালয় হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। ওকে, বেশ। তারপরে কি আছে দেখো, দুটো শিফট হয়েছিল, তার মধ্যে আবার এটাতেও দুটো কোশ্চেন এসেছে যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। আবার একই কোশ্চেন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন রাজা চক্রবর্তী গোপালাচারী। WBMC কথাটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। CMC, WBCMC, ঠিক। বেশ, আবুল কালাম সম্পর্কে একটু বলে দিই যে আবুল কালাম হচ্ছে সব থেকে আইএনসি সব থেকে মানে একদম কম বয়সী সভাপতি গ্রহণ করেছেন এবং সব থেকে বেশি, এটা এবারে পিলিতে এসেছিল। আর আবুল কালাম আজাদ ভারতের প্রথম তোমার শিক্ষামন্ত্রী। আর আবুল কালাম আজাদই কি হয়েছে যে তিনি কিন্তু আল হিলাল বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটাও কিন্তু তিনি, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটা তিনি কিন্তু লিখেছিলেন, ঠিক আছে। আর রাজেন্দ্র প্রসাদ তো বুঝতেই পারছো, সংবিধান সভার সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তারপর দেখো কি আছে, সত্যবিলোপ নীতি কোথায় প্রয়োগ করা হয়। সত্যবিলোপ নীতি কোথায় প্রয়োগ করা হয় তার আগে বলি, 1848 সালে সত্যবিলোপ নীতি প্রয়োগ করা হয়। সব থেকে প্রথম প্রয়োগ করা হয় সাতারাতে। সাতারাতে কোথায়? সাতারা হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে। তো 1848 খ্রিস্টাব্দে পরপর এটা নিয়মটা কি যে কারুর যদি পুত্র সন্তান না থাকে, কোনো জমিদারের বা কোনো রাজা যদি পুত্র সন্তান না থাকে, তাহলে কী বলতো, সে দত্তক নিতে পাবে না। ওই সাম্রাজ্যটা অটোমেটিকই ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন এটা নিয়মটা ছিল। তো এখানে খুব ইম্পর্টেন্ট যে অনেক সময় ক্রনোলজিগুলো আসতে পারে, ঠিক আছে, কোথায় কোথায় হয়েছিল। তো তুমি একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে, সে যে বোঝে না, সে যে বুঝে না, সে যে হচ্ছে সাতারা, তারপর হচ্ছে সম্বলপুর, জৈতপুর, ঠিক আছে, ভগত, ঠিক আছে, আর হচ্ছে ঝাঁসি, তারপর হচ্ছে নাগপুর, ঠিক আছে। নাগপুর হচ্ছে তোমার 1854, ঠিক আছে, 1854, ঠিক। তাহলে আমাকে যদি ক্রনোলজিক্যালি বলে তো অটোমেটিক তুমি বুঝতে পারবা যে সাতারা, তারপর হচ্ছে সম্বলপুর, তারপর হচ্ছে তোমার ঝাঁসি, তারপর হচ্ছে নাগপুর। এটা এসেছে পরীক্ষাতে, আমি যার জন্য বললাম, আর এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই হ্যাঁ আরেকটা কথা বলে দিই যে এইটা কিন্তু রিপিল করেন কে? লর্ড ক্যানিং, ঠিক আছে। লর্ড ক্যানিং কিন্তু কী করেন? রিপিল করেন, অর্থাৎ প্রত্যাহার করেন, ঠিক আছে, পরবর্তীকালে। বেশ, তারপরে দেখো 2007 সালে এখানে দুটো কোশ্চেন মানে শিফট হয়েছিল, তার মধ্যে এখানে দুটো কোশ্চেন এসেছে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স, খুব ইম্পর্টেন্ট, 1784 খ্রিস্টাব্দে, ঠিক আছে, উইলিয়ামস জোন্স। জেমস প্রিন্সেপ 1838 খ্রিস্টাব্দে ওই অশোকের শিলালিপি তুমি পাঠোদ্ধার করেছিলেন, হ্যাঁ। বেশ, তারপরে কী আছে দেখো যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। আবার রিপিট কোশ্চেন হয়েছে, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। দ্বিতীয় ছিলেন দাদাভাই নওরোজি। এবং দাদাভাই নওরোজি, এবার একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে, 1892 খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজি একমাত্রই পাবলিক, ঠিক আছে, যিনি যে ব্রিটিশ কাউন্সিলে, অর্থাৎ ব্রিটিশ যে সংসদ, সেখানে কিন্তু তিনি সদস্য পদ গ্রহণ করেছিলেন। এবং লিবারাল পার্টি থেকে লিবারাল পার্টি থেকে কিন্তু কী করেছিলেন? সদস্য পদ গ্রহণ করেছিলেন। বদরুদ্দিন তায়েবজি, ঠিক আছে, মাদ্রাজ যে এটা হয়েছিল, ঠিক আছে, আইএনসি যে অধিবেশনটা হয়েছিল 1887 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1887 খ্রিস্টাব্দে। এই বদরুদ্দিন তায়েবজি ছিলেন প্রথম মুসলিম সভাপতি, বদরুদ্দিন তায়েবজি। বেশ, তারপরে দেখো কি আছে, ব্রিটিশ ভারতের স্বাধীন কলকাতা থেকে দিল্লিতে, এখনই বললাম, ঠিক আছে। 1905 সালে কি, বারবার করে বলছি, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, মানে বঙ্গভঙ্গ আর কি কার্যকর হয়েছিল। হ্যাঁ, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট যে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল, এবার কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, যে বঙ্গ আর পূর্ববঙ্গ, বঙ্গ আর যে ইস্ট বেঙ্গল, বেঙ্গল আর ইস্ট বেঙ্গল, এই দুটো অংশে ভাগ করেছিলেন। এখানে কোশ্চেনটা বারবার করে ঘুরিয়ে দিয়েছে, এবার কিন্তু কোশ্চেনটা এই জন্য হার্ড হয়ে গেছে, যে বঙ্গ আর পূর্ববঙ্গে ভাগ করা হয়েছিল। তারপরে দেখো যে 1909 সালে হচ্ছে তোমার যে মদনলাল ধিংড়া, ঠিক আছে, মদনলাল ধিংড়া তোমার স্যান্ডার্সকে হত্যা করেছিলেন, সেটা 1909 সালে। তারপর হচ্ছে নাসিক, ঠিক আছে, নাসিক যে হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক আছে, নাসিক ষড়যন্ত্র মামলা হয়েছিল, এই 1909 সালে হয়েছিল। 1911 সালে রাজধানী মানে চেঞ্জ হয়। 1914 সালেতে বুঝতেই পারছো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সম্পদের নিষ্কাশন সমালোচনা করেন কে? ঠিক আছে, দাদাভাই নওরোজি, ঠিক আছে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ ইন্ডিয়া 1867 খ্রিস্টাব্দে কী করেছিলেন? ঠিক আছে, এই বইটা প্রকাশ করেছিলেন এবং একে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান, ঠিক আছে, গ্র্যান্ড ওল্ড ম্যান। রমেশচন্দ্র একটা বই লিখেছিলেন, ঠিক আছে, দ্য ইন্ডিয়ান ইকোনমিক্স বলে বইটা লিখেছিলেন রমেশচন্দ্র দত্ত বা RC দত্ত।
এখানেও কিন্তু তিনি কিন্তু ক্রিটিসিজম করেছেন, মানে তোমার যে ব্রিটিশরা যে ভারতীয় সম্পদকে যে তাদের দেশে কেন্দ্রীভূত করছিল সম্পদকে নিয়ে, সেটার বিষয়ে। সেকেন্ড শিফটে এসেছে কত, 3খানা কোশ্চেন দেখো। ভারতীয় বিপ্লবের জননী রূপে খ্যাত কে? ঠিক আছে, মাদাম কামা। তার ইনার বাড়ি কোথায়? মুম্বাই। ঠিক আছে। অ্যানি বেসান্ত, ইনি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লোক, যে 1917 খ্রিস্টাব্দে যে আইএনসি ছিল তার কিন্তু চেয়ারম্যান ছিলেন, প্রথম মহিলা চেয়ারম্যান। মাতঙ্গিনী হাজরা কী করেছিলেন? 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন, মেদিনীপুর থেকে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে। ভবিনী নিবেদিতা, ইনি কিন্তু সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছিলেন, কার সঙ্গে? আমাদের স্বামীজির সঙ্গে। তারপর দেখো কি কোশ্চেন দিয়েছে, যে নীল দর্পণ নাটকের রচয়িতা কে? নীল দর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। আর এই নাটকটাকে কী করেছিলেন? ঠিক আছে, এই নাটকটাকেই তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং নীল বিদ্রোহ 1859 খ্রিস্টাব্দে যে নীল বিদ্রোহ হয়েছিল, সেই এটাকে নিয়েই মেনলি লেখা নীল দর্পণ। এবং এটা কিন্তু ব্যান করা হয়েছিল, পরবর্তীকালে এটাকে ব্যান করা হয়েছিল নীল দর্পণটাকে। তারপরে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, আমি এখনই বললাম যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয়, এখানে বলেছে ভারতীয়, তাই না? ভারতীয়। তাহলে অ্যানি বেসান্ত ছিলেন প্রথম মহিলা 1917 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আর সরোজিনী, দেখো সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা 1925 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেলি সেনগুপ্ত, ইনি একমাত্র মহিলা 1933 খ্রিস্টাব্দে কী করেছেন, তোমার কলকাতা যে অধিবেশন হয়েছিল 1933 খ্রিস্টাব্দে, একমাত্র বাঙালি, প্রথম বাঙালি মহিলা নেলি সেনগুপ্ত। অরুণা আশোপালে, তিনি কিন্তু কী করেননি, কোনো অংশ, মানে তোমার কোনো আইএনসিতে চেয়ারম্যান হননি আর কি। বেশ, তারপরটা 2006 সালে দেখো, 2006 সালের 5খানা কোশ্চেন এসেছিল। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে, খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে বলা রেড শার্ট বা লাল কুর্তা। ঠিক আছে, রেড শার্ট বা লাল কুর্তা তিনি মানে বাহিনীর প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়, সেটা হচ্ছে যে 1987 খ্রিস্টাব্দে তাকে কিন্তু ভারতরত্ন উপাধি দেওয়া হয়। এযাবত, ঠিক আছে, ভারতরত্ন 2জন বিদেশিকে দেওয়া হয়েছে। একজন হচ্ছেন খান আব্দুল গফর খান বা সীমান্ত গান্ধীকে, আর হচ্ছে আমাদের নেলসন ম্যান্ডেলাকে। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলাকে এই উপাধি, ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে। বেশ, তারপরে দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন বিদেশে তোমার রাজা রামমোহন রায়। ঠিক আছে, 1815 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপর হচ্ছে কেশবচন্দ্র সেন, ভারতবর্ষিয়ান তোমার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1866 খ্রিস্টাব্দে, যেটা ব্রাহ্ম সমাজকে ভেঙে দেওয়া হয়। আর তিনি কী করেছিলেন 1828 খ্রিস্টাব্দে বা 30 খ্রিস্টাব্দে, 28 থেকে 30 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ব্রাহ্ম সভা সমাজ তৈরি করেছিলেন। ঠিক আছে, রাজা রামমোহন রায়। হলো নেটিভ অ্যাক্ট 1872 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেটিভ অ্যাক্ট করেছিলেন এই আমাদের রাজা কেশবচন্দ্র সেন। এবং বামাবোধিনী বলে একটা পত্রিকা, বামাবোধিনী, ঠিক আছে, এই পত্রিকা প্রকাশ করেছিলেন কে? আমাদের কেশবচন্দ্র সেন। বিদ্যাসাগর সোমপ্রকাশ বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন বিদ্যাসাগর। ঠিক আছে। তারপর দেখো আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন কে? আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা হয়েছে 1942 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এটা করেছিলেন কে? রাসবিহারী বসু। অনেকে বলবে নেতাজি সুভাষচন্দ্র, না। আর এটা ব্রেন চাইল্ড, অর্থাৎ কার মাথা থেকে এসেছিল? সেটা হচ্ছে তোমার মোহন সিংয়ের মাথা থেকে এসেছিল। এবং 1943 খ্রিস্টাব্দে কী করেছেন? এই তোমার এই আইএনসি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব পেয়েছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। বেশ, তারপরে কি আছে দেখো, বন্দে মাতরম কে রচনা করেন? বন্দে মাতরম এখনই বললাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। ঠিক আছে, বন্দে মাতরম। এবং 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে এটা গাওয়া হয় আইএনসির সভায়। চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন সূর্য সেন। ঠিক আছে, সূর্য সেন। এই এই চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন কত হয়েছিল? যে 1930 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1930 খ্রিস্টাব্দে। এবং এই মাস্টারদা সূর্য সেনের পুরো নাম ছিল যে সূর্য কুমার সেন। ইনি তোমার ম্যাথের শিক্ষক ছিলেন আর কি। ঠিক আছে। তারপর দেখো কি আছে, এবং 1934 সালে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয় এই অপরাধে। ডক্ট্রিন অফ ল্যাপস বাজেয়াপ্ত নীতি প্রবর্তন করেন কে? ডালহৌসি। কত সালে? 1848 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1848 খ্রিস্টাব্দে। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কবে? মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কত? 1906 খ্রিস্টাব্দে। কোথায়? ঢাকায়। ঠিক আছে, ঢাকায়। কে প্রতিষ্ঠা করেছিলেন? সলিমুল্লাহ তখনকার সেখানকার জমিদার ছিলেন। এবং চেয়ারম্যান কে ছিলেন? আগা খান। চেয়ারম্যান ছিলেন আগা খান। তাহলে কোথায়? ঢাকায়। ওকে, বেশ। তারপরে দেখো কি আছে,
2004 সালে দেখো 5খানা কোশ্চেন এসেছে শুধুমাত্র মডার্ন হিস্ট্রি থেকেই। ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে? ঠিক আছে, সাইমন ছিলেন না। ক্যাবিনেট মিশন কত সালে এসেছিল বলো তো? 1946 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন এসেছিল। এবং এর যে ইয়ে ছিল, মানে তোমার কি বলে, চেয়ারম্যান ছিল, সেটা হচ্ছে লরেন্স। ঠিক আছে, লরেন্স, প্যাথিক লরেন্স। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা, ল্যাক এই আলেকজান্ডার, ঠিক আছে, ক্রিপস, আর এটা হচ্ছে তোমার লরেন্স। কথাটা মনে রাখবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কে করেছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর এনেকেই বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। রাজা রামমোহন তো বুঝতে পারছো, ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠা করেন, আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন। দেবেন্দ্রনাথ হচ্ছে তত্ত্ববোধিনী প্রতিষ্ঠা করেন। দয়ানন্দ সরস্বতী কী করেন? আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, 1875 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে। ঠিক আছে, ভিডিওটা লেন্দি হয়ে যাবে আলোচনা করলে বেশি করে, তো তাড়াতাড়ি করতে হচ্ছে। দেখো, যেই জন্য যে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে, অনুশীলন সমিতি সব থেকে প্রথম হয়েছিল কত? ঠিক আছে, 1902 সালে। ঠিক আছে, 1902 সালে যেটা মেদিনীপুরে হয়েছিল, সেটাকে করেছিলেন প্রমথনাথ মিত্র। কিন্তু 1907 সালে ঢাকাতে আর একটা হয়েছিল, পুলিন বিহারী দাস। কিন্তু 1907 সালে তিনি কিন্তু অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, বেশ। তারপরটা কী আছে দেখো, সারে জাহাঁ আচ্ছা গানটা কে রচনা করেছেন? সারে জাহাঁ আচ্ছা ইকবাল। ঠিক আছে, মোহাম্মদ ইকবাল। তিনি হচ্ছেন পাকিস্তানের জাতীয় কবি বলা হয় মোহাম্মদ ইকবালকে। আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন, বারবার করে বললাম যে এটা প্রতিষ্ঠা হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। সেটা কে প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। ঠিক আছে, বেশ। তারপরটা কী আছে দেখো, 2003 সালে কি এসেছে দেখো, যে মিত্রমেলা প্রতিষ্ঠা করেন কে? মিত্রমেলা বিডি সাভারকার। এটা 1899 সালে কি হয়? প্রতিষ্ঠা করা হয় মিত্র মেলা। ঠিক আছে, আর অভিনব সমিতি কিন্তু করেছিলেন 1904 খ্রিস্টাব্দে ইনি। ঠিক আছে, তারপর দেখো, দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেন? দেশীয় সংবাদপত্র আইন করেছিলেন 1878 খ্রিস্টাব্দে। ঠিক আছে, লর্ড লিটন। খুব মারাত্মক কুখ্যাত ভাইসরয় ছিলেন। ঠিক আছে, 1878 খ্রিস্টাব্দে আর একটা করেছিলেন, যে তোমার আর্মস অ্যাক্ট। ঠিক আছে, যে দেশীয় ইন্ডিয়ানরা কেউ আর্মস অর্থাৎ অস্ত্রশস্ত্র রাখতে পারবে না। ঠিক আছে, এটা। আর 1876 খ্রিস্টাব্দে আর একটা কথা করেছিলেন, 1876 খ্রিস্টাব্দে সংবাদপত্র আইন। ঠিক আছে, সংবাদপত্র আইন করেছিলেন এই লিটন। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, কে বঙ্গভঙ্গ আদেশ জারি করেন? তো বুঝতেই পারছো, লর্ড কার্জন, 1905 সালে। ঠিক আছে, বেশ। তারপর দেখো, যে 2002 সালে 3খানা কোশ্চেন এসেছিল। আর্য সমাজের প্রতিষ্ঠাতা এখনই বললাম, যে স্বামী দয়ানন্দ সরস্বতী। কবে? 1875 খ্রিস্টাব্দে। কোথায়? মুম্বাইয়ে। ঠিক আছে, এবং এই দয়ানন্দ সরস্বতীর নাম ছিল মূলা শঙ্কর। কী নাম? মূলা শঙ্কর। এবং ইনি সত্যার্থ প্রকাশ পত্রিকার, সত্যার্থ প্রকাশ বইটা লিখেছিলেন। ঠিক আছে, এবং এনার একটা বিখ্যাত বক্তব্য আছে, সেটা হচ্ছে গো ব্যাক টু বেদাস। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। বেশ। তারপরে কী আছে দেখো, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ। ঠিক আছে, 78 জন ডেলিগেট নিয়ে সবরমতী আশ্রম। ঠিক আছে, সবরমতী আশ্রম থেকে, ঠিক আছে, এই যাত্রা শুরু করেছিলেন। ঠিক আছে, এবং অরুণা আশোপালি তার সঙ্গে, মানে তোমার আমাদের এমজির অর্থাৎ মহাত্মা গান্ধীর সঙ্গে নিয়েছিলেন আর কি। 1920 সালটা কেন কী জন্য বিখ্যাত? অসহযোগ আন্দোলন। 1942 সাল ক্রিপস মিশন, আর তোমার ভারত ছাড়ো আন্দোলন। 1935 সাল খুব ইম্পর্টেন্ট, যে ক্যালকাটা মেডিকেল কলেজ বা তোমার আরবিআই প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, 1935 খ্রিস্টাব্দে। এবং মেকেলে মিনিট। ঠিক আছে, এই সময়। এবং এই সাল থেকেই ইংরেজিকে, ঠিক আছে, ভারতের মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, তার আগে ছিল ফার্সি। তারপরে দেখো কি হচ্ছে, কোন ইউরোপীয় প্রথম ভারত সাম্রাজ্যের স্বপ্ন দেখেন? ডুপ্লে। ঠিক আছে, কোন ইউরোপীয়? ইনি কী ছিলেন? পর্তুগিজ ছিলেন। ঠিক আছে, ডুপ্লে। তারপরে দেখো 2000 সালে কি 8খানা কোশ্চেন এসেছে, মানে কোশ্চেন দেখো কতগুলো এসে। এবং বন্দে মাতরম, আবার কোশ্চেনটা এসেছে, যেটা বন্দে মাতরম এখনই বললাম। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সালটাও খুব ইম্পর্টেন্ট, 1896 কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি। একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান গানটি কে লিখেছিলেন? সবাই জানো, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঋতু সংহার, বুঝতে পারছো,
ঋতুসংহার কে লিখেছিলেন? কালিদাস। আমি বলেছিলাম যে কুমারীর অভিমান, কুমারীর অভিমান, এই যতগুলো এগুলো কবিতা আর এগুলো হচ্ছে নাটক, ঠিক আছে। কুমার সম্ভব, মেঘদূত, ঠিক আছে, তো হচ্ছে ঋতুসংহার আর হচ্ছে রঘুবংশম। ঠিক আছে, ঋতুসংহারটা প্রথম কবিতা, ঠিক আছে, কবিতা, প্রথম কবিতা কালিদাসের। আর মালবিকাগ্নি মিত্রম সেটা হচ্ছে প্রথম নাটক, মালবিকাগ্নি মিত্রম। তারপর দেখো বঙ্গদর্শনের সম্পাদক কে? ঠিক আছে, কোশ্চেনটা একটা ভুল আছে, ঠিক আছে, কোশ্চেনটা ভুল আছে। বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন কে? আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী ছিলেন? এই সম্পাদক ছিলেন বঙ্গদর্শনের। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন 1817 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1855 খ্রিস্টাব্দে কি প্রেসিডেন্সি কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে এবং 2010 সালে কী হয়? তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, 2010 সালে। সালগুলো তো বারবার করে বললাম, খুব ইম্পর্টেন্ট, যেগুলো আগে বলেছি দেখো 57, 35 এগুলো বলেছি। তারপরে দেখো কী হচ্ছে, ভগৎ সিং কবে শহীদ হন? ভগৎ সিং শহীদ হন 1931 খ্রিস্টাব্দে। সালটা খুবই ইম্পর্টেন্ট, 1931 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কেন তিনি কী হয়েছিলেন? যে তিনি HRA, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এর সদস্য ছিলেন, ঠিক আছে। এবং 1928 খ্রিস্টাব্দে যখন সাইমন কমিশন এসেছিল, তখন লালা লাজপত রায়, ঠিক আছে, গো ব্যাক স্লোগান দিয়েছিল, গো ব্যাক সাইমন, যেহেতু হোয়াইট কমিশন বলা হয়েছিল। তো তার জন্য তাকে মানে মাথায় লাঠির আঘাত করা হয়, তার জন্য তিনি মারা যান। এবং তারই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিন্তু ভগৎ সিং কী করেছিলেন? বিদ্রোহ শুরু করেছিলেন। এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু মানে হ্যাংড হন, অর্থাৎ ফাঁসি হয় তার। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় 1830 সালে, ঠিক আছে। দেবেন্দ্রনাথ ঠাকুর তো বুঝতেই পারলো, দেবেন্দ্রনাথ ঠাকুর তো বললাম যে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা, দয়ানন্দ সত্য তো বুঝতে পারছো, এখনই বললাম যে আর্য সমাজ। একই গল্প বারবার আছে, কোশ্চেনগুলো তোমরা যদি আলোচনা করে যাও দেখবে অবশ্যই কমেন্ট পেয়ে যাবে। কার জন্য বাংলা ভাগ রদ কবে করে? কার জন্য যে বাংলা ভাগ করেছিলেন তিনি 1911 খ্রিস্টাব্দে। তখন কে ছিল? হার্জিং ছিল, হার্জিং, ঠিক আছে, হার্জিং ইনি ছিলেন এই তখন গভর্নর ছিলেন, ঠিক আছে। তো এই সালে কিন্তু কী করা হয়েছিল? যে আমাদের কলকাতাকে দিল্লিকে পাঠানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। বেশ, তারপরে দেখো, এবং বারবার করে বলছি যে বাংলা ভাগ করেছে বেঙ্গল আর হচ্ছে ইস্ট বেঙ্গল, ঠিক আছে, এই দুটো বেঙ্গলে ভাগ করা হয়েছিল। তারপর 1999 দেখো 6খানা কোশ্চেন এসেছিল। কখানা কোশ্চেন এসেছে? 6খানা কোশ্চেন এসেছে। পাঞ্জাবে ব্রিটিশ সাম্রাজ্য যুক্ত কে করেন? ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্য যুক্ত করেন 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে? 1998। এটা হচ্ছে ডালহৌসি। ডালহৌসির সময়কাল কত? 1848 থেকে 56 পর্যন্ত ডালহৌসি, ঠিক আছে। এই সময়কালকে তিনি কিন্তু রাজত্ব করেছিলেন এবং তখন কিন্তু পাঞ্জাব ভুক্ত। এবং তখন কে ছিলেন বলতো? দলীপ সিং। কী ছিল? দলীপ সিং। ওখানকার রাজা কে ছিল? দলীপ সিং, শেষ রাজা, পাঞ্জাবের শেষ স্বাধীন রাজা ছিল দলীপ সিং, ঠিক আছে, তখনকার ছিল। তারপর দেখো ভারতীয় যুক্তরাজ্যের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়? বারবার করে একটাই কোশ্চেন বারবার করে ঘুরিয়ে পিছিয়ে এসেছে, ঠিক আছে, মুম্বাই। বেশ, তারপর দেখো কত সালে রঞ্জিত সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে লাহোর চুক্তি করেন? লাহোর চুক্তি, ঠিক আছে, 1809 খ্রিস্টাব্দে। এই লাহোর চুক্তি হচ্ছে রঞ্জিত সিংয়ের সঙ্গে, ঠিক আছে, মিন্টো কী করেছিলেন? ঠিক আছে, এই চুক্তিটা করেছিলেন। বেশ, তারপরে দেখো ভারত সম্রাজ্ঞী উপাধিটি রানী ভিক্টোরিয়া দ্বারা গৃহীত হয়েছিল কবে? ঠিক আছে, ভারত সম্রাজ্ঞী 1877 খ্রিস্টাব্দে। 1876 থেকে, খুব ইম্পর্টেন্ট জায়গা, 1876 থেকে 77 কী হয়েছিল? তোমার বিশাল ভারতে দুর্ভিক্ষ হয়েছিল। ওই সময়কালেও কিন্তু, ঠিক আছে, দিল্লির দরবার করা হয়েছিল, এই সম্রাজ্ঞীকে নেওয়া হয়েছিল, দিল্লির দরবার করা হয়েছিল। অত মানে একদিকে তোমার দুর্ভিক্ষ চলছে, তবুও কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিল, ঠিক আছে। ওই জন্য তখন কিন্তু ভারত সম্রাজ্ঞী আইন হয়েছিল। 1872 খুব সালটা ইম্পর্টেন্ট এই জন্যই যে লর্ড ম্যাওকে কী করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। কোথায়? আন্দামানে, 1872। এবং এই সালেই কিন্তু প্রথম সেন্সাস তৈরি হয় কত? ভারতে, ঠিক আছে। 1882 হান্টার কমিশন, খুব ইম্পর্টেন্ট, হান্টার কমিশন 1882-তে। তারপর দেখো ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? বলো? 1498 খ্রিস্টাব্দে কলকাতায় কালিকট বন্দরে, ঠিক আছে, কালিকট বন্দরে। এবং তখনকার যে রাজা ছিল জামোরিন, কে ছিল? জামোরিন। তখনকার রাজা কে ছিল? জামোরিন, ঠিক আছে। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি প্রদান, সেটা কে করেছিলেন? 1865, ঠিক আছে, 1754 থেকে কত ছিল?
তোমার 1759 থেকে, 1754 থেকে 59 ছিল তোমার আলমগীর, দ্বিতীয় আলমগীর, ঠিক আছে, 59। আর 59 থেকে 65 পর্যন্ত কে ছিল তোমার শাহ আলম, দ্বিতীয় শাহ আলম। শুধু শাহ আলম নয়, এটা ভুলভাল আছে, দ্বিতীয় শাহ আলম। তিনি কিন্তু এই বাংলা দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেন আর কি। 1998 সালে দেখো যে কোশ্চেনগুলো এসেছিল, দেখো যে কলকাতা কোন নেতার নাম লোকমান্য। তো লোকমান্য হচ্ছে তোমার বাল গঙ্গাধর তিলক, এবং একে বলা হয় আনরেস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, আনরেস্ট এই বাল গঙ্গাধর তিলককে। তিনি 1916 সালে হোমরুল আন্দোলন করেছিলেন, ঠিক আছে। এই হোমরুল আন্দোলনের জন্য, ঠিক আছে, এই লোকমান্য অর্থাৎ রেসপেক্টেড বাই পিপল, লোকমান্য এই অভিধাটা গ্রহণ করেছিলেন। কে দিয়েছিল? রবীন্দ্রনাথ, ঠিক আছে, এই অভিধাটা দিয়েছিলেন, ঠিক আছে, রবীন্দ্রনাথ। খুব ইম্পর্টেন্ট কিন্তু বাল গঙ্গাধর তিলক। এটা এসেছিল যে কোন, এবারে এসেছিল 2023-এ, যে কোন তোমার আন্দোলনের ক্ষেত্রে এই এটা অভিধাটা পান। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1919। ডেটটা নেই, এটা অবশ্যই 13ই এপ্রিল। ওকে, দেখো ঘুরিয়ে ফিরিয়ে দেখো কোশ্চেনগুলো সব একই টাইপের, তাই না? মোটামুটি তোমরা পেয়ে যাবে কমন। ক্যাবিনেট মিশন ভারতে কবে আসেন? ক্যাবিনেট মিশন 1946, ঠিক আছে, লরেন্স তার প্রধান ছিলেন। 42-এ কি? ক্রিপস মিশন, ঠিক আছে, ক্রিপস মিশন। তারপর যে 44-এ সিআর ফর্মুলা। তারপর দেখো চিরস্থায়ী বন্দোবস্তের স্থপতি কে? সবাই বলবে জনসোর। জনসোর পরে আসে ভাই। জনসোর হচ্ছে তোমার 1793 থেকে 98 পর্যন্ত। আর প্রতিষ্ঠা করেছিলেন কে? কর্নওয়ালিস। ঠিক, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। চিরস্থায়ী বন্দোবস্ত আগেই কোশ্চেনে পেলে তোমরা, কোথায় হয়েছিল। ইংরেজি শিক্ষা চালু করেন কে? ইংরেজি শিক্ষা চালু করেন কে? উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। তিনি তখনকার গভর্নর জেনারেল ছিলেন, কিন্তু তার সভাপতি ছিলেন ম্যাকেলে, ঠিক আছে। ম্যাকেলে মিনিট বলা হয় ইংরেজি শিক্ষা, ম্যাকেলে মিনিট বলা হয়, ঠিক আছে। তখনকার যে একটা 1833 খ্রিস্টাব্দে যে সনদ আইন হয়েছিল, সেখানে তিনি বলা আছে, ঠিক আছে, ম্যাকেলে মিনিট। এবং একে বলা হয় চুইয়ে পড়া নীতি, চুইয়ে পড়া নীতি, ঠিক আছে, চুইয়ে পড়া নীতি বলা হয়, ঠিক আছে, চুইয়ে পড়া নীতি। তারপর দেখো গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন কি? রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। আর বি আর আম্বেদকর তো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে, ড্রাফটিং কমিটির। ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন প্রথম, কিন্তু তিনি খুব বয়স্ক ছিলেন বলে পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদকে এই মানে গণপরিষদের সভাপতি করা হয়, ঠিক আছে। তারপর দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? বারবার একটা কথায় আসে, ঠিক আছে, মুম্বাইয়ে 1885 খ্রিস্টাব্দে। তারপর 1857 খ্রিস্টাব্দে প্রথম বিদ্রোহ কোথায় শুরু হয়? সেটা অবশ্যই ব্যারাকপুরে, খুব ইম্পর্টেন্ট, ব্যারাকপুরে। এটা মোটামুটি 10 মার্চে হয়েছিল, ঠিক আছে, মার্চের দিকে 1857 খ্রিস্টাব্দে। এবং মঙ্গল পাণ্ডে, ঠিক আছে, মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ করেছিলেন। এবং ঠিক আছে, মঙ্গল পাণ্ডে ইনি ছিলেন প্রথম শহীদ। আর দ্বিতীয় শহীদ কে ছিলেন ঈশ্বর পাণ্ডে, তার ভাই। ঈশ্বর পাণ্ডে ছিলেন কি? দ্বিতীয় মিরাটে হয়েছিল, কিন্তু সবাই কিন্তু মিরাট বলবে, কিন্তু মিরাটে নয়, মিরাটে হয়েছিল 10ই মে, ঠিক আছে। এটা 16ই মার্চ হয়েছিল। আর এখানে এটা ছিল 16ই মার্চ না, 28শে মার্চ, 28শে মার্চ হয়েছিল এটা। আর মিরাটে হয়েছিল 10ই মে, ঠিক আছে, 10ই মে 1857 সালেই কিন্তু মিরাটে হয়েছিল, ঠিক আছে। মিরাটে কতজন সৈন্য ছিল এটা একবার পড়েছিল, যে কতজন সৈন্য এই বিদ্রোহে সামিল ছিলেন, ঠিক আছে, 85 জন। এটা একবার পড়েছিল যে কতজন মানে সেনা ছিলেন। এবং এই যে প্রত্যক্ষ কারণ ছিল যে কার্তুজ, ঠিক আছে, কার্তুজের ব্যবহার, যে রয়্যাল এনফিল্ডে যে কার্তুজের ব্যবহার, তার জন্য তোমার মুখ্য কারণ ছিল, ঠিক আছে। মুখ্য মানে প্রত্যক্ষ কারণ, হঠাৎ করে এই বিদ্রোহটা হয়েছিল। তো ঠিক আছে।